নতুন বছরকে আলিঙ্গন করে নেবেন দেশের ৮ থেকে ৮০। কিন্তু ফেলে আসা ২০২৪ সালে দেশের শিরোনামে কখনো উঠে এসেছে বেদনাদায়ক ঘটনা, কখনো বা সুখস্মৃতি। সেসবই আজ ফিরে দেখব ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পর্দায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ফের সরকার গঠন করে। তবে আগের তুলনায় কিছুটা কম আসন পাওয়ায় জোট সঙ্গীদের ওপর নির্ভরতা বেড়েছে বিজেপির। দেশের রাজনৈতিক রূপরেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল এই নির্বাচন। ২০২৪ সালে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে একটি নতুন মাইল ফলক ছুঁয়েছে ইসরো। এই প্রচেষ্টা নিয়ে মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। চাঁদের অন্ধকারাচ্ছন্ন অঞ্চল নিয়ে গবেষণার লক্ষ্যে এই অভিযান চালায় ইসরো। এটি বিশ্বের দরবারে ভারতের মহাকাশ গবেষণাকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই বিরাট সাফল্যকে সম্মান জানিয়ে ২৩শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করে ভারত সরকার। ৩৭০ ধারা বিলোপের পর ২০২৪ সালে জম্মু কাশ্মীরে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের পর বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ ২০১৯ সালে তুলে নেওয়ার পরে আর বিধানসভা নির্বাচন হয়নি সেখানে। তাই ২০২৪ নির্বাচনকে কেন্দ্রশাসিত অঞ্চলে গণতন্ত্র ফিরিয়ে আনার বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করা যেতে পারে। নির্বাচনে জয়ী হয়েছে ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। ২০২৪ সালে বর্ষার সময় অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বহু এলাকা প্লাবিত করে। কয়েক লক্ষ মানুষ ঘরছাড়া হন। সরকারি হিসেবে প্রাণ গিয়েছে প্রায় ১০০ জনের। জোরদার উদ্ধার কাজ এবং সরকারি ত্রাণের পরে পরিস্থিতি খানিকটা ফিরলেও এর প্রভাব বন্যা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং জনজীবনে পড়ে। ২০২৪ সালে মণিপুরে জাতিগত সংঘাত ও হিংসার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। কেন্দ্র ও রাজ্য সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়। চৌঠা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পরেই মালদ্বীপ ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদীকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট সহ একাধিক নেতা। এমনকি ভারতের সমুদ্র সৈকতগুলো নোংরা, দুর্গন্ধযুক্ত বলেও কটাক্ষ করেন সে দেশের কয়েকজন নেতা। তারপরই নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় বয়কট মালদ্বীপ। ২০২৪ সালের শেষে শীতকালে দিল্লির বায়ু দূষণ রেকর্ড মাত্রায় পৌঁছয়। বাতাসের গুণমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর ফলে স্কুল কলেজ বন্ধ করতে হয় এবং যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করে প্রশাসন। পরিবেশ দূষণের বিরুদ্ধে সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠে আসে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। কলকাতা রাজ্য ছাড়িয়ে প্রতিবাদের আজ ছড়িয়ে পড়ে সারা দেশে। যাবতীয় প্রশ্নকে সামনে রেখে ও ঘটনার প্রতিবাদে ১৪ই আগস্ট মেয়েরা রাত দখল করোর ডাকে সাড়া দেন মহিলারা। প্রতিবাদে সারা দেশ থেকে শত শত নারী রাস্তায় নেমেছিল। কলকাতা, দিল্লি এবং অন্যান্য শহরে বেশ কিছু মহিলা মোমবাতি জাগরণ এবং শান্তিপূর্ণ সমাবেশ করেছেন বিচারের দাবিতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকেরা। এই ঘটনার ১০০ দিন কেটে গেলেও সম্পূর্ণ চার্জশিট দেয়নি সিবিআই। এই সুযোগে আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে যান। তাই মনে হয় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বাস্তবে র্যাঞ্চো সোনম ওয়াংচুক দেখিয়েছেন
ইচ্ছে থাকলেই সব হয়। লাদাখ বাঁচাতে একটানা 21 দিন অনশন করেন তিনি। এইরকম আশ্চর্য সৃজনশীল পরিবেশ বান্ধব একজন প্রযুক্তিবিদ ভারতকে পথ দেখাতে পারেন। তিনি যথার্থই বলেছেন, এই লড়াই কেবল লাদাখের লড়াই নয়, এ হলো দেশ বাঁচানোর লড়াই। ছেষট্টিতম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে দাপট দেখিয়েছেন ভারতীয় শিল্পীরা। বাঁশির সুরে বিশ্বজয় করেছেন রাকেশ চৌরাসিয়া। এছাড়াও গ্র্যামির মঞ্চে ভারতকে গর্বিত করেছেন শঙ্কর মহাদেবন ও উস্তাদ জাকির হুসেন। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য গ্র্যামি জিতে নিয়েছে তাদের ব্যান্ড শক্তি। দিস মোমেন্ট অ্যালবামের জন্য গ্র্যামি জিতে নিয়েছে এই ভারতীয় ব্যান্ড। এই অ্যালবামে সঙ্গত করেছেন জন ম্যাকলাফিন, ভিসেলভা গণেশ এবং গণেশ রাজা গোপালনরা। জাতীয় পুরস্কার জয়ী বঙ্গতনয়া ইমন চক্রবর্তীর গাওয়া ইতি মা গানটি অস্কারের সেরা 89টি গানের তালিকায় জায়গা পেয়েছিল। গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়ের এই গান ইতিহাস গড়ল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে, কারণ এই প্রথম কোনো বাংলা গান অস্কারে মনোনয়ন পেয়েছে। যদিও শেষ পর্যন্ত সেরা 15টি গানের তালিকায় জায়গা করে নিতে পারেনি ইমনের গান। ক্রীড়া দুনিয়াতেও একাধিক উত্থান পতন দেখা গিয়েছে 2024-এ। ব্যর্থতার পাশাপাশি সাফল্যও এসেছে। ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তাঁর অবসরের খবরে ক্রিকেট প্রেমীদের মধ্যে আবেগঘন মুহূর্ত তৈরি হয় এবং ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি যুগেরও অবসান ঘটে। প্যারিস অলিম্পিক্সে ভারত মোট 6টি পদক জিতেছে। এর মধ্যে একটি রূপোর পদক রয়েছে আর বাকিগুলো ব্রোঞ্জ। শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন ভারতের মনু ভাকর, একটি জয় করেছেন সরবজিৎ সিং। শুটিংয়ে আরও একটি ব্রোঞ্জ পদক এসেছে স্বপ্নিল কুশালের হাত ধরে। অন্যদিকে টোকিও অলিম্পিক্সের পর প্যারিসেও ব্রোঞ্জ পদক জয় করেছে ভারতীয় হকি দল। এরপর জ্যাভলিন থ্রোয়ে রূপোর পদক জয় করেছেন ভারতের অ্যাথলেট নীরজ চোপড়া। আর অবশেষে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন অমন শেরাওয়াত। এবছর প্যারিসে আয়োজিত প্যারা অলিম্পিক থেকে মোট 29টি পদক নিয়ে ফিরছেন ভারতীয় প্যারা অ্যাথলেটরা। মোট 7 জন ভারতীয় অ্যাথলেট সোনা জিতেছেন। ভারতের পদক তালিকায় এসেছে 9 রূপো এবং 13 ব্রোঞ্জ। প্যারা অলিম্পিকের সমস্ত সংস্করণ মিলিয়ে 50টি পদক জয়ের নজিরও গড়ে ফেলেছে ভারত। More athletes compete in athletics at the Paralympic Games than any other sport. Australia has many champions in track events, field events and the marathon. দাবাতেও ভারতের দাপট দেখা গিয়েছে 2024 সালে। শুরুটা হয় চেস অলিম্পিয়াড দিয়ে। ইতিহাসে প্রথমবার দাবা অলিম্পিয়াডে সোনা জিতল ভারত। ছেলে ও মেয়েদের দুটো বিভাগেই সোনা আসে ভারতের ঝুলিতে। বছরের শেষে দাবার চ্যাম্পিয়নশিপেও ভারতের জয় জয়কার। চীনের দিং লিরেনকে হারিয়ে চেস চ্যাম্পিয়নশিপ জেতেন ডি গুকেশ। মাত্র 18 বছর বয়সে দাবা চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বের সর্বকনিষ্ঠ চেস চ্যাম্পিয়ন হন। দাবায় আরও একটি বড় সাফল্য হচ্ছে অর্জুন এরগাইসির 2800 পয়েন্ট পাওয়া। 2024-এ আমরা হারিয়েছি একের পর এক ব্যক্তিত্বকে। 9 জানুয়ারি 2024 বছরের শুরুতে হারাতে হয়েছিল ওস্তাদ রশিদ খানকে, যার গানে মুগ্ধ ছিল গোটা দেশবাসী। দেশ বিদেশে তার গান বহুল সমাদৃত। ভারতবাসী ভুলতে পারেনি, শুধু কেটে গিয়েছে সময়। এরপরই সঙ্গীত জগতে আরও একটি নক্ষত্র পতন ঘটে।
তারিখটা ছিল 26শে ফেব্রুয়ারি 2024। ভারত হারিয়েছে গজল সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসকে, যার গজল মাতিয়ে রেখেছে দেশবাসীকে। দেশের জন্য তার সৃষ্টি রয়ে গিয়েছে আজও, শুধু সময় কেটেছে ঘড়ির কাঁটা সরে সরে। 8ই আগস্ট না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কাকা সুকান্ত ভট্টাচার্যের মতো তাঁর জীবনেও ছিল রবীন্দ্রনাথের গভীর প্রভাব। ফ্যাসিবাদ নিয়ে তার গবেষণা ও লেখা বাংলা ভাষার চিরকালীন সম্পদ। তার চলে যাওয়া বাংলার অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুর সঙ্গে শেষ হল বাম জমানার একটি অধ্যায়ের। 9ই অক্টোবর 2024 প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা, যার নামে যতই প্রশংসা করা হোক না কেন কম পড়বে। এই দেশের প্রত্যেকটি কোণার সঙ্গে জড়িয়ে আছে রতন টাটার নাম। দেশের প্রতি তার অবদান অনস্বীকার্য। 12ই নভেম্বর 86 বছর বয়সে বাংলা সিনেমা থিয়েটারের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব মনোজ মিত্র না ফেরার দেশে পাড়ি দেন। বাংলা ছবির ক্ষেত্রে তাঁর অবদান অস্বীকার করার নয়। 15ই ডিসেম্বর 2024 হারাতে হল তবলাবাদক জাকির হোসেনকে, যার তবলার মূর্ছনায় পাগল ছিল দেশের মানুষ। 23শে ডিসেম্বর সন্ধ্যার দিকে শ্যাম বেনেগল, যাকে ভারতীয় ছবির পায়োনিয়ার বলা হতো, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সব শেষে জোর ধাক্কা লাগল 26শে ডিসেম্বর 2024 রাতে। উদার অর্থনীতির জনক ডক্টর মনমোহন সিংকে হারালো দেশবাসী, যা অপূরণীয় ক্ষতি। এভাবেই কান্না হাসির দোলাচলে কাটল 2024। পেরিয়ে এলাম 2024 সাল। এই 2024-এর সারা বছর ধরে নানান আন্তর্জাতিক খবর আপনাদের সামনে তুলে এনেছে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ টিম। তাই 2024 বর্ষ পূরণের আগে আরো একবার ফিরে দেখা যাক বছর জুড়ে ঘটে যাওয়া বিশেষ আন্তর্জাতিক খবরগুলিকে। 2024-এর শুরুতেই 1 জানুয়ারি প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের নোটো পেনিনসুলায় ইশিকাওয়া শহর। প্রায় 200-র বেশি মানুষ হতাহত হন। রিখটার স্কেলে যার পরিমাপ ছিল 7.5। অস্ট্রেলিয়ান ওপেন জিতে নজির গড়লেন মেন্স সিঙ্গেলের জানিক সিনার ও ওমেন সিঙ্গেলের আরিয়ানা সাবালেঙ্কা। ভারত সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও ভূবিজ্ঞান দপ্তরের উদ্যোগে গত 17ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি পর্যন্ত হরিয়ানার ফরিদাবাদে ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। এটির মূল উদ্দেশ্য ছিল সম্মিলিতভাবে নতুন কোনো সমস্যার সমাধান সূত্র খুঁজে বের করা। 11ই মার্চ 78 বছর বয়সে চলে গেলেন পল রিচার্ড আলেকজান্ডার, যিনি দ্য ম্যান ইন দ্য আয়রন লাং নামে বিশেষ পরিচিত ছিলেন। পায়েল কাপাডিয়া পরিচালিত অল উই ইম্যাজিন অ্যাজ লাইট চলচ্চিত্রটি 77তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়, যা গ্র্যান্ড প্রিক্স সম্মানে ভূষিত হয়েছিল। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকায় ইয়েল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক প্রিয়ংবদা নটরাজন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে অন্যতম হল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যা বিবর্তনের সাথে জড়িত বিভিন্ন মৌলিক বিষয় আবিষ্কারের পথে সহায়তা করতে পারে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রে বাঙালি বিজ্ঞানী প্রত্যুষ ঘোষ জানিয়েছিলেন, কোয়ান্টাম ডান্স বন্ধ করে তারা উল্লেখযোগ্য একটি গবেষণাপত্র বের করেছেন, যা ডিসপ্লে টেকনোলজি, সোলার সেল ও বায়োকেমিক্যাল ইমেজিংকে আরও উন্নত করবে, এই তাদের আশা। কম খরচে মোবাইল স্ক্রিন বা চিকিৎসা বিজ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এই অত্যাধুনিক পরিষেবা। 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত 2024-এর প্যারিস সামার অলিম্পিকে বিশ্বের প্রায় 206টি দেশ অংশ নিয়েছিল। অলিম্পিকে ভারত পদক দখল করেছে মোট 6টি, তার মধ্যে 1টি রূপো ও 5টি ব্রোঞ্জ। মানু ভাকর মিক্সড ডাবলস পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ পদক ও 10 মিটার সিঙ্গলসে আরও একটি ব্রোঞ্জ ঝুলিতে ভরেছেন। ভাকর প্রথম মহিলা যিনি পিস্তল শুটিংয়ে পদক জিতলেন।
অন্যদিকে স্বপ্নিল কুসালে রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ ও নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে একটি রূপো পেয়েছেন, যা ভারতবাসীর কাছে এক গর্বের মুহূর্ত। বাংলাদেশে ছাত্র পরিচালিত একটি গণ আন্দোলন শুরু হয়, যেটি বাংলাদেশের সংরক্ষণ সম্পর্কিত একটি আন্দোলন। ছাত্রদের মূল দাবি ছিল সরকারের মূল চালনা শক্তি আওয়ামী লীগ সরকারের অপসারণ। গঠন করা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সাহিত্যে নোবেলজয়ী প্রথম এশীয় নারী হলেন দক্ষিণ কোরিয়ার হাকাং। তাঁর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে দ্য ভেজিটেরিয়ান অন্যতম। প্রথমবার লন্ডনের হেরিটেজ ভবনে দুর্গাপুজো, যা সেজে উঠেছিল চন্দননগরের আলোয়। নাসার মহাকাশযান ইউরোপা ক্লিপারের গন্তব্য ছিল বৃহস্পতির গ্যালিলিয়ান চাঁদ ইউরোপায়, যা 14 অক্টোবর 2024-এ উৎক্ষেপণ করা হয়। তার কাজ হবে বরফের মধ্যে কোনো মহাসাগর লুকিয়ে আছে কিনা তা দেখা, এবং সমস্ত প্রযুক্তিগত সময় ঠিক থাকলে এই মহাকাশযানটি বৃহস্পতি ছোবে 2030-এ। দুদিনের প্রবল বৃষ্টিতে কার্যত বানভাসী চেহারা নিয়েছিল মরুভূমি, যা দীর্ঘ 50 বছরে এই প্রথম। এক লহমায় পাল্টে গিয়েছিল সাহারা মরুভূমির রূপ। আমেরিকার 47তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসকে পেছনে ফেলে, যার নির্বাচনী ট্যাগলাইন ছিল মেক আমেরিকা গ্রেট আগেন। ইসরায়েল ও প্যালেস্তাইনের দীর্ঘ যুদ্ধে মৃত্যুর সংখ্যা 41,000-এরও বেশি, যা যথেষ্ট উদ্বেগজনক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমাগত অব্যাহত। COP29, যা হল 29তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, এটি অনুষ্ঠিত হয় 24শে নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে। মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের সকল দর্শকদের জন্য রইল ইংরাজি নতুন বছর 2025-এর অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ।